দর্শক, বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে এই যে এই লক্ষ্মণসরা পর্যন্ত আসতে পারা, এখানে গোসল করতে পারা, এটা আমার কাছে অনেক কিছু। এখন যে পরিমাণ স্রোত, মানে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আপনি হয়তো স্রোতের শব্দ শুনতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড থেকে। মানে এখানে মোবাইল ধরে ভিডিও করাটা কষ্টকর, কখন যে মোবাইল পড়ে যায়। নামটা একটু বলবেন, আপনার নাম বলেন হুজুর। আতাউর রহমান। মোহাম্মদ আতাউর রহমান ভাই অনেক আন্তরিক মানুষ, ওনার বাসাতেই আমি ছিলাম। আমার পেছনে এই যে ছোট ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে রাজাও ঝর্ণা। স্থানীয় এলাকার মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আছি মাহারাম গ্রামে। এটা হচ্ছে বারিক্কা টিলা পার হয়ে এসে এই বাদাঘাট পার হয়ে যে এলাকা, হ্যাঁ, বারিক্কা টিলার এলাকাতে, পাহাড়ি এলাকায়। এই গ্রামের নাম হচ্ছে মাহারাম। তো এখানে রাত্রি যাপন করেছিলাম। তো এখন আমার গন্তব্য হচ্ছে এখান থেকে রাজাও ঝর্ণা, রাজাই ঝর্ণা, পাশাপাশি নীলাচল এবং হচ্ছে নীলাদ্রি, হ্যাঁ নীলাদ্রি এবং সাদা পাথরের দিকে যাওয়া। আমার পেছনে যে পাহাড়ের পথ ধরে আমি কিন্তু হাঁটতেছি। আমার পেছনের যেটা পাহাড়, মানে সামনে পাহাড়, এদিক দিয়ে আমি হাঁটতেছি। তো আজকে ভ্রমণে কথা বলার আগে আমরা কথা বলবো যে তাহিরপুর এলাকার মূলত সমস্যা কী, সেগুলো আমরা একটু শুনে আসার চেষ্টা করি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একেবারে জনসাধারণের মুখ থেকে শোনা কিছু সমস্যার কথা। আমি এখানে আসার পরে একেবারে গ্রাম অঞ্চলের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, যুবক, সবার সাথে কথা বলেছি, একেবারে মিশে গিয়েছিলাম। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এলাকার সমস্যাগুলো আসলে কী কী। তো তারা জানালো যে প্রধান সমস্যা এখানে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, পাশাপাশি রাস্তাঘাট, যানবাহন, এগুলোর সমস্যা হচ্ছে প্রধান। কারণ দেখা যাচ্ছে আশেপাশে কোনো ভালো হসপিটাল নাই। আর বাধারঘাট নামে একটা জায়গাতে, বা এখানে একটা সরকারি হয়তো বা হসপিটাল আছে, সেখানে গেলে নাকি সেখানে যারা ডাক্তাররা থাকেন তারা বলেন যে সদরে চলে যেতে হবে, বা এখানে ভালো চিকিৎসা নাই, হবে না, এরকম আর কি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি এখানকার রাস্তাঘাট একেবারেই করুণ অবস্থা। আর এখানে তেমন অটো, সিএনজি বা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে না, হ্যাঁ, যার কারণে মানুষকে মোটরসাইকেলে চলাচল করতে হয় সচরাচর। আর যেহেতু নদী এলাকা, আর আমি আসার সময় দেখলাম যে এখানে ব্রিজ হচ্ছে। যদি ব্রিজের কাজগুলো দ্রুত হয়ে যায়, রাস্তাগুলো সংস্কার করা হয়, সেক্ষেত্রে হয়তো যাতায়াতের ভোগান্তিটা কমে যাবে আর কি। এরপরে যদি বলি যে শিক্ষা ব্যবস্থা, এখানে হচ্ছে মূলত মাদ্রাসা আছে, কিছু কওমি মাদ্রাসা, পাশাপাশি হচ্ছে দাখিল মাদ্রাসা সম্ভবত একটা আছে। আর স্কুল বা কলেজ প্রতিষ্ঠান এখানে অনেক কম। আর এখানে শিক্ষার মানও তেমনটা না, হ্যাঁ। আর বিদ্যুতের কথা বললে, এখানে এখন যে বিদ্যুতের সংকট চলছে বর্তমানে বাংলাদেশে, বিদ্যুৎ ধরেন দিনের প্রায় 14 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। যদি সর্বোচ্চ 1 ঘন্টা এখানে বিদ্যুৎ থাকে, তারপর আবার 2 ঘন্টা 3 ঘন্টা কখনো বিদ্যুৎ পাবেন না আপনি এখানে, হ্যাঁ। এবার যদি আমি বলি যে এই অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস আসলে কি, এখানকার মানুষ মূলত যে পর্যটনীয় এলাকাটা, যে যানবাহনের মাধ্যমে বা ভাড়া খাটা যেটা বলে আর কি বাংলায়। এরপরে হচ্ছে এখানে একটা কয়লার খনি আছে ইন্ডিয়াতে, এখানে বাংলাদেশি মানুষ কাজ করে, পাশাপাশি পাথর তোলা, হ্যাঁ, বালু তোলা, এই ধরনের কাজগুলো করে থাকে। আর প্রধান উপার্জনের পথ হচ্ছে কৃষি। এখানে বছরে 2 বার ধান চাষ করা হয়, পাশাপাশি সকল ধরনের ফসলই এই জায়গাতে হয়ে থাকে আর কি, হ্যাঁ। এই ছিল মূল কথা তাহিরপুর সম্পর্কে। আর এখানকার অধিকাংশ যারা যুবক আছে, প্রায় 16-17 বছর বয়স, তারা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য বা এ ধরনের কাজেই সাথেই সম্পৃক্ত, বা পরিবারকে দেখাশোনা করছে, এ ধরনের কাজের সাথেই সম্পৃক্ত। তারা শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে অতটা আসলে উন্নত না বলা যায়। যদিও এই এলাকাতে অনেক দুর্ভোগ, অনেক কষ্ট, তারপরও প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এই সুনামগঞ্জকে অনন্য একটি পর্যটনী এলাকা বলাই যেতে পারে। আমি যে রাত্রে এই মাহারাম গ্রামে ছিলাম, তো এই ব্যাপারে আমাকে একটা ছেলে রাস্তা দিয়ে আসার সময়, তার সাথে আমার দেখা হয়েছিল, আনোয়ার নামের একটা ছেলে। তো ওর সাথে আমার দেখা হয়। পরবর্তীতে এই গ্রামেরই একটা মসজিদে ওনারা থাকার ব্যবস্থা করেন। একজন ইমাম সাহেব আছেন, উনি এখন আমার সাথেই। ওনার নামটা একটু বলবেন, আপনার নাম বলেন হুজুর। আতাউর রহমান। মোহাম্মদ আতাউর রহমান ভাই অনেক আন্তরিক মানুষ, ওনার বাসাতেই আমি ছিলাম মসজিদে নামাজ পড়ার পরে। আর এলাকা থেকে, উনি যেহেতু এলাকার ইমাম, ওনাকে খাবার টাবার দেওয়া হয়। তো এলাকার মানুষজন আমার জন্য খাবার দিয়েছিলেন। যথেষ্ট আতিথেয়তা পরায়ণ এবং অনেক আন্তরিক মানুষ তারা। তো আপনারা যদি কখনও সুনামগঞ্জে এসে বিপদে পড়েন, তাহলে এলাকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে তারা আপনাকে সাহায্য করার চেষ্টা করবে তাদের সাধ্য অনুযায়ী। তো রাতে সেখানে খাওয়া দাওয়া করেছি, ভাইয়ের সাথে ছিলাম, একসাথে আমরা ঘুমিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে রাজা ঝর্ণার দিকে যাচ্ছি। উনি আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত আর কি সাহায্য করবে যাইতে। আমার পেছনে এই যে ছোট ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে রাজা ঝর্ণা স্থানীয় এলাকার মানুষের ভাষায়। তো এটা অনেক ছোট, মানে সেরকম বড় না, জাস্ট আপনার পাথর বেহে মানে ভারত থেকে পানি নামতেছে। আর এই রাজাও ঝর্ণার উপরে ওঠার আগে আপনি একটা সাইনবোর্ড দেখতে পারবেন যে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছেন। তার মানে এই জায়গাটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে আর কি, ওই বোর্ডের ভাষ্য অনুযায়ী, হ্যাঁ। তার মানে আমি এখন ইন্ডিয়াতে আছি। আর ছোট ঝর্ণাটা খুব ছোট, বেশি বড় না, পানিটা অনেক ঠান্ডা, হ্যাঁ, জাস্ট এতটুকুই।
দর্শকবৃন্দ, মানে এই যে রাজা ঝর্ণার উপরের এই অংশ, আচ্ছা, মানে উপরে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোজা উপরে পাহাড়ের দিকে চলে গেছে। এদিকে ওঠা নিষেধ, যদিও কোনো বিএসএফ বা কোনো কিছু নেই। এদিকে ওঠা নিষেধ, ভারতের পাহাড়। আর এই পাশ থেকে পানি নামতেছে, হ্যাঁ, জঙ্গল বাসের কারণে দেখতে পারবেন না, আমি ব্যাকগ্রাউন্ড থেকে দেখাবো। আর এই পাশে কিছু বাড়ি আছে, এগুলো হচ্ছে আপনার গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর বাড়ি আর কি, হ্যাঁ। এখানে গারো জাতির মানে বসবাস পাবেন আপনারা। শুধু তাই নয়, সুনামগঞ্জ জেলাতে সর্বমোট প্রায় 4 থেকে 5টা জাতি বসবাস করে সর্বমোট। আমি হচ্ছে নীলাদ্রি লেকে যাওয়ার পথে চাঁদপুরের রাস্তা হয়ে যাচ্ছিলাম, তো মাঝখানে ফাঁকা জায়গাটা দেখে এখানে ঢুকছি। পরে এখানে একজন লোককে জিজ্ঞেস করলাম যে এই জায়গার নাম কি। তো এই জায়গাতে স্থানীয় ভাষায় নয়াপাড়া বা এই জাতীয় কিছু বলা হয়, নয়াপাড়া, হ্যাঁ। আর এখানে পর্যটকদের জন্য এই জায়গাটাকে ডাকা হয় সাদা পাথর হিসেবে, হ্যাঁ, সাদা পাথর হিসেবে। এখানে বেশ পাথর আছে, এ পাশে বিভিন্ন নারী বা পুরুষরা হচ্ছে পাথর ভাঙার কাজ করে থাকে, হ্যাঁ। এদিকে পানি নামতেছে। এটা হচ্ছে সিলেটের যে মূল সাদা পাথর এলাকা আছে, কিছুটা ওইরকম, একবার ওইরকম না, তবে বেশ ইন্টারেস্টিং। পাহাড় থেকে পানি নামতেছে, আর এটা হচ্ছে সাদা পাথর এলাকা, হ্যাঁ। পিছনে একবারে কাছ থেকে পাহাড়। নীলাদ্রি যাওয়ার পূর্বে চাঁদপুর রাস্তা হয়ে যখন আপনি আসবেন, কেউ যদি কখনো আসেন, তাহলে এই সাদা পাথর জায়গাটা আপনি অবশ্যই ভ্রমণ করে যেতে পারেন, ঠিক আছে। একদম একদম চোখের সামনে থেকে সবুজ পাহাড় বন দেখতে পারবেন আপনি। আর এই পাহাড় বেয়ে আমি শুনেছি যে কিছু বাংলাদেশি মানুষ আর কি এই এলাকার ইন্ডিয়াতে কয়লার খনিতে কাজ করতে যায় চোরাই পথে। বিএসএফ বা বিজিএফ তারা জানে না, চোরাই পথে তারা আর কি কয়লা খনিতে কাজ করতে যায়। এটা হয়তো এই পাহাড়ের চূড়া বা এই চূড়ার গাটা ঘেঁষেই হবে কয়লার খনি, হ্যাঁ। আর এই যে এই পানিগুলো সব কিন্তু এই ইন্ডিয়ার পাহাড় থেকে নামতেছে, হ্যাঁ। এই তো দর্শক, সাদা পাথর থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে নীলাদ্রির দিকে। তো রাস্তা পথে কিছুক্ষণ হাঁটার পরে একটা পাইছি, মেসি না এটাকে বলে, মেসি, আচ্ছা, মেসি বলা হয়। তো এখানে পেয়ে গেছি আর কি মেসি। এটাতে এখানে সময় লাগবে আরো 10 মিনিট হয়তো, যেহেতু রাস্তা খারাপ, আস্তে আস্তে যাচ্ছে। তো এই যে যিনি ড্রাইভার, ওনার নাম আমরা জিজ্ঞেস করবো এবং ওনার বাসা কোথায় এটা একটু জানার চেষ্টা করি। আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে রমেশ। বাসা কোথায়? বাসা হচ্ছে ভোলা জেলা। আচ্ছা, ওনার বাসা হচ্ছে ভোলা, উনি সুনামগঞ্জে কাজ করে। ওনার এই মেসিতে করে আমি হচ্ছে ইয়া পর্যন্ত যাবো নীলাদ্রি, ওখানে গিয়ে ওখানকার ভিউগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবশেষে কিন্তু আমি এখন যেখানে আছি এটা হচ্ছে নীলাদ্রি লেক বলা হয়। আমার পিছনের এই লেকটাই হচ্ছে নীলাদ্রি লেক, হ্যাঁ। পানিটা একেবারে নীল, আর পিছনের এটা হচ্ছে পাহাড়, ঠিক আছে। এটা হচ্ছে পাহাড়, পাহাড়ের পাশে হচ্ছে এই লেকটা। আর আসার পথে আপনি বিজিবি ক্যাম্প দেখতে পারবেন, ওই রাস্তার দিকে, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তার দিকে একটু গেলে আপনি বিজিবি ক্যাম্প পাবেন। এখানে আসলে আপনি কিছু বোট দেখতে পারবেন, যে বোটে করে আপনি এই লেকটা ঘুরতে পারেন, ঠিক আছে। এই পাশে ছোট্ট একটা টিলা আছে লেকের এই পাশে, ওই যেটা ওইটা, হ্যাঁ, ওইটা হচ্ছে টিলা। আর আমি ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদেরকে এই জায়গাটা পুরো ঘুরে দেখাবো। আর এই লেকের পাশেই ওইদিকে একটা লেক আছে, হ্যাঁ। চাইলে আপনি এখানে গোসলও করতে পারেন, তবে যারা সাঁতার জানেন না তারা এখানে গোসল না করাটাই উত্তম হবে, কারণ এই জায়গাটা একেবারে ঢালু। যেমন যে জালকাটা নদী ছিল, জাদুকাটা নদী, দুঃখিত, ওই জাদুকাটা নদীতে আপনি চাইলে অনেক দূর পর্যন্ত গেলে কোমর পর্যন্ত পানি, তারপরে হয়তো ধীরে ধীরে এটা গভীরতা বাড়ে, কিন্তু এই লেকটা হচ্ছে একেবারে অনেক গভীর হয়। তো যারা সাঁতার জানেন না, রিস্ক নিয়ে কখনো এই লেকে নামবেন না বা গোসল করবেন না, ঠিক আছে। অন্য কোথাও গোসল করার চেষ্টা করবেন, আর যদি আপনি সাঁতার পারেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আর এখন প্রায় ঘড়িতে সময় 11টা 14। এই সকাল থেকে প্রায় 8টা থেকে শুরু করে নিয়ে 8:30 থেকে শুরু করে নিয়ে 11টা পর্যন্ত, এখন পর্যন্ত আমি 2টা স্পট ঘুরেছি, এটা 3 নাম্বার। এখান থেকে লকমা ছড়া নাকি অনেক কাছেই হয়, আমি লকমা ছড়াতে যাওয়ার চেষ্টা করব। লকমা ছড়া হয়ে আবার ঢাকার দিকে রওনা করার ইচ্ছা আছে আমার। গাইস, আপনারা যদি কখনো ওই যে নীলাদ্রি লেকে আসেন হাউস বোটে করে, মানে আপনারা যদি টাঙ্গড় হাওড় হয়ে নীলাদ্রিতে আসতে চান, আপনাদেরকে যে এই পাশে যে মানে হাওড়টা দেখতে পাচ্ছেন, এই হাওড়ের এই রাস্তা দিয়ে নামাই দিবে। এখান থেকে আপনি পিছনে এদিকে গেলেই হচ্ছে নীলাদ্রি লেক, হ্যাঁ। পেছনে কিছু দোকান টোকান আছে, এখানে বিভিন্ন কসমেটিক আইটেম, খেলনাধুলা বা বিভিন্ন খাবার টাবার আইটেম হচ্ছে আমার এই পেছনে। আমি ওখানে জাস্ট একটা ভিডিও আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে দেখাবো, জাস্ট আমি শুধু বলতেছি এতটুকুই। এটা হচ্ছে হাওড়, হ্যাঁ। আপনাকে এখানে নামাই দিবে, হয়তো বা হাউস বোটে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিবে, আপনি ঘুরে দেখতে পারবেন এই জায়গাটা। গাইস, আমি হচ্ছে এখন নীলাদ্রি থেকে লকমা ছড়ার দিকে যাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 12:30 বাজে, একদম মাথার উপরে রোদ। এই রাস্তার পাশ দিয়ে কোনো গাছ টাছ কিচ্ছু নাই, একদম রোদের মধ্যে দিয়ে হাঁটতেছি, এখনও কোনো গাড়ি টাড়ি পাই নাই, হাঁটতে থাকি। আর আরেকটা কথা বলে রাখি, এখান থেকে যে নেত্রকোনা কলমাকান্দা আছে বেশি দূরে না, এই রাস্তা ধরে গেলেই, মানে আমার পিছনে এই রাস্তা ধরে গেলে আপনার হচ্ছে 32 কিলোমিটার রাস্তা, বুঝতে পেরেছেন। আপনারা যদি একবার কলমাকান্দা যেতে চান এখান থেকে যেতে পারবেন, তবে আমি যেহেতু নেত্রকোনাতে ঢুকবো না, অন্য কোনো একটা
সময় আমি যাওয়ার চেষ্টা করব, ঘোরার চেষ্টা করব। আমি এখান থেকে আবার ঢাকায় যেহেতু ব্যাক করব, তাই আমাকে আবার এই লক্ষ্মণছড়া থেকে নীলাদ্রি হয়েই মাহারাম গ্রাম হয়ে আর কি আমাকে আবার সুনামগঞ্জ সদরের দিকে যাইতে হবে। হ্যাঁ, তাই আমি হচ্ছে এই নীলাদ্রি লেকে বেশিক্ষণ সময় অপেক্ষা করি নাই। লক্ষ্মণছড়া যাব, ওখানে গিয়ে আমি হয়তো 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করব। ওইখান থেকে যখন আবার ফিরবো তখন একটু যখন ছায়া হবে আর রোডটা একটু কমে যাবে তখন নীলাদ্রিতে আবার একটু বসার চেষ্টা করব। এখান থেকে সরাসরি সুনামগঞ্জ সদর হয়ে ঢাকায় যাওয়ার আমি চেষ্টা করব। আমি কিন্তু লক্ষ্মণছড়াতে চলে আসছি, মানে মাত্র আমার সময় লাগছে হেঁটে আসতে 15 থেকে 20 মিনিট। মাঝখানে ছোট্ট একটা লিফট পেয়েছিলাম আর কি মোটর সাইকেলে। তো এই যে আমার পেছনে এই জায়গাটা কিছুটা সাদা পাথরের মতোই, কিন্তু এখানে পাথর নাই। পিছনে মানুষ গোসল টোসল করতেছে। এই পানিগুলো মানে হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, আমার পেছনে পাহাড়, মনে করতে পারেন সবগুলো পাহাড় দেখতে একই মতো, কিছুটা একই মতো। এগুলোর উচ্চতা অনেক আছে, এরকম মানে অনেকগুলো পাহাড় এই সারিবদ্ধভাবে চলে গেছে। হ্যাঁ, নেত্রকোনা পর্যন্ত চলে গেছে এরকম। আমার পিছনে এই যে এরকম মানুষ, আর এখানে যে এই যে মহিলারা দেখতে পাচ্ছেন, এই মহিলারা কিন্তু পাথর তোলে আর কি এখান থেকে। হ্যাঁ, পাথর তোলার কাজ করে আর কি, মাছ ধরে পাথর তোলে, এই ধরনের কাজ এখানে করে থাকে। ঠিক এখন ঘড়িতে প্রায় 1টার কাছাকাছি। আমি আজকে একটু গোসল করার চেষ্টা করবো এখানে। গতকালকে গোসল করেছিলাম হচ্ছে জাদুকাঠা নদীতে, আজকে গোসল করবো এখানে। আর 1 ঘন্টা গোসল করার পর 1 ঘন্টা সময় দিব, খাওয়া দাওয়া করবো, কাপড়গুলো শুকাবো, তারপরে নীলাদ্রিতে চলে যাওয়ার নিয়ত আছে আর কি। হ্যাঁ, আপনি যদি নীলাদ্রি থেকে কখনো মানে গ্রুপে আসেন ঘুরতে, নীলাদ্রি থেকে আপনার যদি সামর্থ্য না থাকে আপনি হেঁটেই চলে আসতে পারবেন। এত প্যারা নেওয়ার কিছু নাই। 100-150 টাকা খরচ করে বাইক আসার থেকে আপনি হেঁটে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে এই পুরো এলাকাটার কিছু শর্ট দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যে ইন্ডিয়ার বাড়ি। এখানে কিছু বাড়ি আছে, যে ক্যামেরাতে হয়তো অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিছু বাড়ি আছে। তো চলেন এখানে একটু গোসল করা যাক, বাকি কথা পরবর্তীতে হচ্ছে। এখানে একটা তথ্য দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিলেট থেকে সুনামগঞ্জ আসা পর্যন্ত এখন পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে। সেটা হচ্ছে তাহিরপুর পর্যন্ত আমি ফিরে এসেছিলাম সুনামগঞ্জ সদর থেকে, আর সুনামগঞ্জেও ফিরে এসেছিলাম। তো তাহিরপুর সদর থেকে আপনার হচ্ছে শিমুল বাগানের কাছাকাছি বাঁধঘাট এলাকা পার হয়ে কিছু দূর পর্যন্ত আসতে আমার খরচ হয়েছে বাইকে 130 টাকা। এরপরে শিমুল বাগানে ঢুকতে খরচ হয়েছিল 50 টাকা, আর শিমুল বাগানে ঢোকার আগে 10 টাকা দিয়ে নাস্তা করেছিলাম। হ্যাঁ, এই মোট আপনার হচ্ছে 180 টাকা খরচ হয়েছে। এরপরে রাতে থেকেছি, এগুলো খাওয়া দাওয়া যারা ওখানে কমিটি ছিল তারা ম্যানেজ করেছিল। এখন পর্যন্ত কোনো খরচ হয় নাই, কিন্তু এখন খরচ হবে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে আর কি। 50 টাকা বা 60 টাকা হয়তো এখানে বিরিয়ানি বা খিচুড়ি বিক্রি করতেছে, এই জায়গাতে মাত্র খরচ হতে পারে আর কি। এখন পর্যন্ত সুনামগঞ্জ আসা পর্যন্ত আমার 190 টাকা খরচ হয়েছে আর কি। দর্শক, বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে এই যে এই লক্ষ্মণছড়া পর্যন্ত আসতে পারা, এখানে গোসল করতে পারা, এটা আমার কাছে অনেক কিছু। এখন যে পরিমাণ স্রোত, মানে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আপনি হয়তো স্রোতের শব্দ শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড থেকে। মানে এখানে মোবাইল ধরে ভিডিও করাটা কষ্টকর, কখন যে মোবাইল পড়ে যায় বলা কষ্টকর। আর এখানকার যারা বাচ্চারা আছে এরা বেশ সেখানে চতুর। হ্যাঁ, কারণ এরা এখানে কয়লা খনিতে কাজ টাজ করে, পাথর তোলে। হ্যাঁ, এই ঢেউটা কিন্তু আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটা স্বাভাবিক না। আপনি যদি একটু এখানে দাঁড়ান আপনাকে টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে চলে যাবে। আর এখানে আসলে আপনি সতর্ক হয়ে গোসল করতে হবে। নিচে যে পাথর আছে বড় বড়, এটা ঢেউয়ের কারণে পায়ের সাথে বাড়ি খাইতে পারেন। হ্যাঁ, এই কারণে সাবধান, এখানে একটু গোসল করতে নামবেন আপনি। আর এখানকার যে দৃশ্য, এক কথায় আল্লাহর শুকরিয়া আদায় করলে আপনি শেষ করতে পারবেন না। এক কথায় অসাধারণ, মাশাআল্লাহ। আর আমি তো একাই ভ্রমণ করতে এসেছি, আপনারা জানেন। আর একাই ভ্রমণ করার একটা অসুবিধা হচ্ছে এখানকার যে সুন্দর ফুটেজ বা হ্যাঁ এখানকার যে সুন্দর ফুটেজগুলো, এগুলো আপনি একাই নিতে পারবেন না, লোকের সাহায্য নিতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু একাই কার থেকে ছবি তুলে নেবো জানি না, এই জায়গাটা একটু গোসল করতে থাকি। গোসল করার শেষে আপনাদের সাথে কথা হচ্ছে।